এক নাগাড়ে কথাগুলো বলে আধার বারান্দায় চলে গেল। অন্যদিকে আলো থ মেরে দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল লোকটা একটু একটু করে তাকে মেনে নিচ্ছে। এত কিছুর মধ্যে সে বাজেভাবে মুখ থুবড়ে পড়েছে মানুষটার প্রেমে। আগের থেকেও বেশি এখন ভালোবাসে লোকটাকে। হ্যাঁ, সে ভালোবাসে তার পচা ছেড়কে। ভীষণ ভীষণ ভালোবাসে। হয়তো সেটা একতরফা ভালোবাসা, তবুও সে ভালোবাসে। অথচ মানুষটা তাকে একটুও ভালোবাসতে পারল না। এতদিন যা যা করেছে এবং করেছে সবটাই দায়িত্ব শুধু। আলো শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। টুনা টুনিকে নিয়ে বিছানায় আছোয়া হয়ে বসলো। হেডবোর্ডের সাথে মাথাটা ঠেকিয়ে চোখ বুজতে গাল বেয়ে কয়েকটা ফোঁটা নোনা অশ্রুজল গড়িয়ে পড়ল। মেয়েটা তড়িঘড়ি করে চোখ মুছে নিল। সে কাঁদছে কেন আশ্চর্য! আগে থেকেই তো জানতো ওই লোকটা তাকে পছন্দ করে না, আর না ভালোবাসে। তাহলে আজ কেন এত কষ্ট হচ্ছে তার? সে তো সব কিছু জেনে শুনে ভালোবেসেছে ওই তেরা লোকটাকে, আর এতে তার কোনো আপত্তি ছিল না। সে এভাবেই মেনে নিয়েছে সবটা। তাহলে এখন কেন কষ্ট হচ্ছে? আচ্ছা, স্যার কি তাকে কখনো ভালোবাসবে না? একটুও ভালোবেসে কি কখনো নিজের মনে জায়গা দিবে না? নাকি সারা জীবন শুধু নিজের দায়িত্বটুকুই পালন করে যাবে? কোনো প্রশ্নের জবাব পেল না আলো, আর না খোঁজার চেষ্টা করলো। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল এবং এক সময় ওইভাবে ঘুমিয়ে পড়ল। আদার অনেকক্ষণ পর রুমে এসে দেখে মেয়েটা রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে গেছে। সে দীর্ঘশ্বাস ছেড়ে কাছে এসে কোল থেকে টোনাটুনিকে নামিয়ে মেয়েটাকে ঠিক করে শোয়াই দিয়ে শরীরে কম্ফোর্টার টেনে দিল। একটু পর শেফালি চাচি খাওয়ার জন্য ডাকতে এলে সে জানিয়ে দেয় খাবে না। উনি চলে যাওয়ার পর দরজা লাগিয়ে বাতি নিভিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। তারপর মেয়েটার পাশে বিছানায় হেলান দিয়ে মেঝেতে বসলো। মাথাটা বিছানা সেঁকিয়ে ঘাড় কাত করে ঘুমন্ত মেয়েটার দিকে অপালক নয়নে তাকিয়ে রইল এবং এক সময় অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলে উঠল, আমার এই ছন্নছাড়া অন্ধকার জীবনে না এলেও পারতে মিসেস আদার খান। তাড়াতাড়ি ঘুমানোর ফলে ভোর রাতের দিকে ঘুম ভেঙে যায় আলোর। চোখ মেলে তাকাতেই সর্বপ্রথম নজরে এলো মেঝেতে বসে থেকে বিছানায় হেলান দিয়ে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে মানুষটাকে। আলো নিজের বাম হাতে দেখে তাকায়। মানুষটা তার হাতের আঙ্গুলের ভাঁজে নিজের হাতের আঙ্গুলগুলো ডুবিয়ে রেখেছে। ঘুমের মধ্যে কেমন শক্ত করে ধরে আছে তার হাত, যেন ছেড়ে দিলেই সে পালিয়ে যাবে। আলো উঠে বসে আস্তে করে হাত সরিয়ে দিয়ে নেমে পড়ল। ঘুমান্ত মানুষটার সামনে হাঁটু ভেঙে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ওর কিউট চেহারা দিকে। কাত করে রাখা মাথাটা সোজা করে দিতেই আধার ঘুমের ঘরে মৃদু স্বরে গোংড়ালো। আলো চমকে উঠে কপালের মাঝে হাত রাখলো। না, জ্বর নেই, নিশ্চয়ই মাইগ্রেন ব্যথা উঠেছে লোকটার। আলো বিছানার হাতুড়ে একটা বালিশ নিল। সে তো আর মানুষটাকে তুলে বিছানায় শোয়াতে পারবে না, তাই একটু আরাম দেওয়ার চেষ্টা করলো। এক হাত ঘাড়ের নিচে গলিয়ে মাথাটা উঁচিয়ে নিল, অন্য হাতে বালিশটা পিছনে রাখলো। কিন্তু মানুষটার মাথা আর সেখানে রাখা হলো না, কারণ লোকটার সামনে হেলে তার বুকের মাঝে মাথা রেখেছে এবং শরীরের সমস্ত ভাত ছেড়ে দিয়েছে। আলো ধপ করে বসে দু হাতে আগলে নিল স্বামীকে। সে বুঝতে পারছে না কতক্ষণ এইভাবে বসে থাকবে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে মানুষটাকে টেনে টুনে ওঠানোর চেষ্টা করলো। আধারে ঘুমটা হালকা হয়ে গেল, তবে সে চোখ মেলে তাকায় না, শুধু উঠে বিছানায় বসে। আলো এইটুকুতেই হাঁপিয়ে গিয়েছে। সে নিজেকে সামলিয়ে মানুষটাকে ঠিকঠাকভাবে বিছানায় শুয়ে দিতেই অনুভব করলো সে নিজের বিছানায় শুয়ে আছে। হুট করে কী থেকে কী হয়ে গেল ঠিক বুঝতে পারল না আলো, তবে নিজের শরীরের উপর স্যারকে দেখে হতবাক হয়ে গেল। অশুভ লোকটা ঘুমিয়ে নেশায় তাকে কোলবালিশ ভেবে চেপে চেপে ধরে তারই উপর শুয়েছে। উন্মুক্ত ঘাড়ে আছড়ে পড়ছে গরম নিঃশ্বাস। স্যারের নিচ থেকে আলোর মনে হচ্ছে সে আলু ভর্তা হয়ে গেছে, অথচ লোকটা কি আরামসে ঘুমাচ্ছে। আলো হাঁসফাঁস করে উঠল, ঘাড় কাত করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। লোকটাকে হাতির মতো ওজনের কাছে তার শরীরটা চ্যাপ্টা হয়ে গেল। সে দু হাতে মানুষটাকে সরাতে চেয়েও সরিয়ে দিল না, বরং এক হাতে পিঠের উপর রেখে অন্য হাত মাথার চুলের ভাঁজে গলিয়ে দিয়ে বুলিয়ে দিতে থাকলো। আদার বুঝি আরাম পেল। সে মৃদু স্বরে গুঁড়িয়ে ছোট্ট শরীরটাকে আর শক্ত করে জড়িয়ে ধরে গলায় নাক মুখ গুজল।
আলোর কষ্ট হলেও সে একটু নড়াচড়া করলো না, কারণ সে বুঝতে পারছে লোকটা শান্তি পাচ্ছে না মাইগ্রেনের ব্যথায়। একটু ঘুমিয়ে নিলে আরাম পাবে। তাই সে মাথায় হাত বুলিয়ে দিয়ে মানুষটাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। সময় আজ কোন দিক দিয়ে অতিবাহিত হলো ঠিক বোঝা গেল না। অদূর থেকে মৃদুস্বরে ভেসে আসা আজানের শব্দে আধারের ঘুম ভাঙল, কিন্তু সে তখনই উঠল না। কিছুক্ষণ চোখ বুজে থেকে নিঃশ্বাসের মাধ্যমে মিষ্টি ঘ্রাণ টেনে নিল। এটা তার খুব পরিচিত, কারণ সে সুঘ্রাণের অধিকারী রমণী তার সাথে মিশে আছে। আধার নিজের অবস্থান বুঝেও একটু নড়ল না, আর না সরে গেল। সে তো মটকা মেরে পড়েই থাকলো মেয়েটার উপর। নিজের এই বেহায়া কাজে মনে মনে নিজে ভীষণ বিরক্ত হলো। ব্রেন চলছে উঠে যেতে, কিন্তু মন বলছে আর একটু থাকতে। আর অবশেষে মনটাই জয়ী হলো। বেশ কিছুক্ষণ পর আদা চোখ মেলে তাকায়, দু হাতে ভর দিয়ে মাথা উঁচু করে মেয়েটার দিকে তাকিয়ে দেখে চোখ মুখ কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। আমাকে দেখা হয়ে গেল, এখন সরুন। আদার কপাল কুঁচকে গেল। সে গমগমে গলায় বলো, সর্বনা কি করবে? আলো অদ্ভুত চোখে তাকায়। এই লোকটা রাতে কত কথা শোনালো তাকে, আর এখন কিনা তার উপরই থেকে সরতেই চাইছে না। এই লোকটা আসলে কি চায় একমাত্র উপরওয়ালাই জানে। আলো কিছু না বলে বাম হাতটা মানুষটার গালে রেখে জানতে চাইল, মাথা ব্যথা কমেছে? আদার চোখ বুজে ধীরে কণ্ঠে বলো, হুম। আলোর মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সে দু হাতে স্বামীর মাথার চুলগুলো টেনে টুনে এলোমেলো করে দিল। আধার বিরক্তিতে সরে গেল। এটা দেখে আলো উবুর হয়ে বালিশে মুখ গুজে খিলখিল করে হেসে উঠল। আধার ঘাড় কাত করে মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। তারপর কিছু একটা মনে হতে তড়িঘড়ি করে উঠে গিয়ে ল্যাপটপ খুলে ভার্সিটিতে ইমেল পাঠিয়ে দিল। আজ আর তার যাওয়া হলো না। আধার শাওয়ার নিয়ে একেবারে নিচে নামলো। ডাইনিংয়ে তখন রাত বসে থেকে একা খাবার খাচ্ছিল। আধার এসে রাতের সামনে চেয়ার টেনে নিয়ে বসলো। শেফালি চাচি আরও খাবার নিয়ে এসে টেবিলের উপর রেখে গেলেন। রাত এক পলক ভাইয়ের ভেজা চুলগুলোর দিকে তাকিয়ে নজর সরিয়ে নিল। কিছুক্ষণ পর আলোকও নেমে এলো। গতকাল সে দুপুরে খেয়েছিল খাবার, এরপর আর খাওয়া হয়নি, তাই খুব খিদে পেয়েছে তার। স্বামীর পাশে চেয়ারে এসে আলো বসতেই রাত মুখ তুলে মেয়েটার দিকে তাকালো। আলোর স্বামীর কথা মতো বড় ওড়না হিজাবের মতো পেঁচিয়ে পড়ে আছে, ফলস্বরূপ মুখ ছাড়া আর কিছুই উন্মুক্ত না, এমনকি একটা চুলও বেরিয়ে নেই। হঠাৎ করে মেয়েটার এমন লুক আর চোখ মুখ ফোলা ফোলা দেখে রাতের কপালের মাঝে চারটে ভাঁজ পড়ল। তাহলে কি তার ভাই? আর ভাবতে পারল না রাত। চোয়াল শক্ত করে ভাইয়ের দিকে তাকালো। রাতকে এমন করে তাকাতে দেখে আদারের চোখ হাসে। সে দৃঢ় কণ্ঠে বলল, তুই চলিস হারাম পথে আর আমি চলি হালাল পথে। একটু থেমে পুনরায় বলল, এখন কেন জানি বড্ড আফসোস হচ্ছে। শুধু শুধু এতগুলো দিন উপোস করেছিলাম, বাট ফাইনালি উপোস ভাঙলাম। বলে বাঁকা হাসলো আধার। রাতে হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না। আধার কিছু না বলে শুধু নিঃশব্দে হাসলো। রাতের আগে গজগজ করতে করতে উঠে হনহনিয়ে চলে যায়। অন্যদিকে সব কিছু আলোর মাথার ওপর দিয়ে গেল। সে স্বামীর দিকে তাকিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এতদিন উপোস থাকলে প্রতিদিনের খাবার কে খেয়েছে? আপনার বোধ? আদার পাশে তাকিয়ে মেয়েটির সরু নাক টেনে ধরে গম্ভীর কণ্ঠে বলল, একদম বড়দের কথার মাঝখানে নিজের এই লম্বা নাকটা গলাবে না। আলো কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, মিথ্যেবাদী কোথাকার। চোখ রাঙায়। আলো খ্যাক করে বলল, একদম ওইভাবে তাকাবে না, নয়তো নয়তো বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে, যাও। আলো খুব অভিমান হলো। সে খাবার ছেড়ে উঠে দাঁড়াতে যাবে, তখনই আদা তার কোমর খামচে ধরে বসিয়ে দিল এবং দাঁতের দাঁত চেপে বলল, আমার পারমিশন ছাড়া যদি বাবার বাড়ি যাওয়ার চেষ্টা করো তাহলে আইসোয়ার তোমার ওই সুন্দর পা জোড়া ভেঙে দেব। কোমরের ব্যথায় আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সে লোকটার হাতটা ছড়াতে চাইল, কিন্তু আরও শক্ত করে খামচে ধরল তার কটিদেশ। আলো অসহায় কণ্ঠে বলল, লাগছে। তার খেতে খেতে জবাব দিল, লাগার জন্যে ধরেছি। আপনি খুব খারাপ, আই নো। আর এই খারাপ আমিটাই সাথে তোমাকে থাকতে হবে, যেমনটা আমি থাকছি তোমার মতো আতপাগলের সাথে। আমি আতপাগল? উফ, পুরোটাই পাগল।
আলো দাঁতে দাঁত চেপে কিছু না বলে চুপ করে বসে থাকলো। ইচ্ছে করছে একটা হাতুড়ি এনে তার লোকটার লোহার মতো হাড়টা ভাঙতে। হঠাৎই মাথায় শয়তান চাপলো। সে মাথা নিচু করে লোকটার হাতে চিমটি কাটলো। তবুও ছাড়ল না তার কোমর। আলো বেশ কয়েকবার খামচে চিমটি মেরে অবশেষে হাল ছেড়ে দিল। ঠিক তখনই ওর নরম পেটে শক্তপোক্ত চিমটি এসে পড়ল। আলো পুরো বাড়ি কাঁপিয়ে চিৎকার করে উঠতেই তার মুখের ভেতর আলুর টুকরো গুঁজে দিল আধার। ওর মন চাইল একটা লাথি মেরে এই লোকটাকে চেয়ার সব ফেলে দিতে। সে নিজের ইচ্ছে মতো দমিয়ে পেটের কাছ থেকে জামাটা সরিয়ে দেখলো পুরো জায়গাটা লাল টকটকেই হয়ে আছে, এমনকি নখের দাগ খুব বাজেভাবে বসে গেছে, যে কোনো সময় রক্ত গড়িয়ে পড়তে পারে। এসব দেখে আলো দাঁত কিরমির করে বলল, আপনাকে আমি দেখে নিব। বিকেলের দিকে ড্রয়িং রুমে বসে থেকে দাদাজানের সাথে গল্প করছিল আর চা খাচ্ছিল আলো। তখন দরজার কলিং বেল বেজে উঠল। শেফালি চাষে সেদিকেই গেল এবং কিছুক্ষণ পর ফিরে এলেন একটা বড় সাইজের পার্সেল নিয়ে। কার্টুন দেখে আলোর কপাল কুঁচকে গেল। জিজ্ঞেস করো, কার পার্সেল এটা? তোমার। চাষির কথা শুনে আলু চমকে উঠল। পার্সেল মানে? সে তো কিছু অর্ডার করেনি তাহলে? সে কৌতূহল হয়ে এসে বক্সের কাছে খুলতে লাগলো। ভেতরে আদৌ কী আছে কে জানে। সৌরভ খানও উঠে এসে নাত বইয়ের পাশে দাঁড়িয়েই কার্টুন খুলতে আরও চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। সে মাথায় হাত দিয়ে ধপ করে মেঝেতে বসলো। কার্টুন ভর্তি শুধু ওড়না আর ওড়না। এটা যে কোনো পাগলের কাজ সেটা আলো খুব ভালোভাবে বুঝতে পারলো। আলো মাথা উঁচু করে দাদাজানের দিকে তাকিয়ে রইল। তোমার বড় নাতির মাথায় কোন সমস্যা আছে দাদাজান? না মানে উনি অল্প কিছু নিতে পারেন না? সৌরভ খান বিষয়টা বুঝতে পেরে হেসে বললেন, বুঝলেন আব্বু, আমার বড় নাতিটা এবার এসবের ব্যাপারে বড় অধৈর্য। সে আবার খুব সহজে কিছু পছন্দ করতে পারে না, আর না সময় নিয়ে বেছে বেছে পছন্দ করবে। তো আর তার যেটা প্রয়োজন ওটা পুরো গোষ্ঠী তুলে নিয়ে আসবে। আমি একবার নদীর একটা মাছ নাম বলেছিলাম ওটা নিয়ে আসার জন্য। তারপর তোমার স্বামী কি করেছে জানো? বাজারের অর্ধেক নদীর মাছ ছোট নিয়ে চলে এসেছে। সেদিন ছোট বৌমার কি রাগ, এতগুলো ছোট মাছ কিভাবে কাটাবে? টাকা দিয়ে এনে তো আর ফেলে দিতে পারবে না। তাই ছোট বৌমা আর শেফালি মিলে মাছ কাটতে বসে। পুরো দিন পেরিয়ে যাওয়ার পরেও মাছ কাটা শেষ হয় না। ছোট বৌমা রেগে মেগে অর্ধেক মাছ পাড়া প্রতিবেশীদের দিয়ে দেয়। তারপর থেকে আর ভুলেও আর বড় নাতিকে মাছ কিনতে বাজারে যেতে বলি না, নয়তো দেখা যাবে আবার পুরো মাছ বাজারকেই তুলে নিয়ে এসেছে। কথাগুলো শুনে আলো শব্দ করে হেসে উঠে বলল, ওনার মতো ঠিক আমার বাবাও বাজারে গেলে পুরো বাজারই তুলে নিয়ে আসে। তারপর মায়ের কাছে বকা শুনে একবার তো রেগে মেগে মাথায় লাউ ফিকে মেরেছিল। হে হে। মেয়েটার কথা শুনে সৌরভ খান হাসলেন। তখন তাহমিনা খান এসে এতগুলো ওনলা দেখে গম্ভীর কণ্ঠে বললেন, আজকাল দেখছি আপনার বড় নাতি অহেতুক টাকা পয়সা নষ্ট করছে। মুহূর্তে আলোর মুখের হাসি গায়েব হয়ে গেল। সৌরভ খান পিছনে ফিরে স্বাভাবিক গলায় বললেন, আমার নাতি তার বউকে কি দিবে না দিবে সেটা এখন তো ওর বিষয়। আর এখানে অহেতুক টাকা পয়সা নষ্ট কোথায় দেখলে ছোট বৌমা? ছেলেটা তো তার বারবার মেয়েটাকে অন্য কিনে দেবে না, তাই সে একবারেই নিয়ে দিয়েছে। আর তুমি ওর স্বভাব কিন্তু ভালো করে জানো, ও যেটা নেয় সেটা কয়েক মাসের জন্যই নেয়। একটু একটু করে জিনিস নেওয়া পছন্দ করে না। আর না ধৈর্য আছে, তার সামর্থ্য অনুযায়ী সে তার বউকে দেয়। এতে কারো আপত্তি তো হওয়ার কথা না। শ্বশুরের কথা শুনে তাহমিনা খান কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনি কি জানেন আপনার নাতি এ মাসে কত টাকা সংসারের পিছনে দিয়েছে? অবশ্যই জানি, আর যতটা দিয়েছে এতেই সংসার দিব্যি চলে যাবে। তুমি কি ভুলে গেলে আদার এ মাসে সবচেয়ে বেশি কার উপর খরচ করেছে? এ কথা শুনে তাহমিনা খান চুপ হয়ে গেলেন। সৌরভ খান তাচ্ছিল্যের সুরে বলেন, তোমার ছেলে দেশে ফেরা মাত্র তোমার কাছে আবদার করলো বাইকের জন্য, আর তুমি সেটা বললে আদারকে। ছেলেটা নিঃশব্দে তোমাকে বাইক কেনার জন্য চেক দিয়েছে, আর যে সে বাইক নয়, তোমার ছেলে সবচেয়ে দামি বাইকটাই নিয়েছে, তবুও আদার কিছু বলেনি। উল্টো লাইসেন্স কাগজপত্র তৈরি করার জন্য তোমাকে আবারও টাকা দিয়েছে। এখন তো তুমি কিছু বলবে না। আর ছেলেটা তার বউকে সামান্য কিছু ওড়না কিনে দিয়েছে বলেই অহেতুক টাকা নষ্ট হয়ে গেল। শোনো ছোট বৌমা, আমি কিছু বলি না মানে এই নয় যে তোমার ছেলেটার রক্ত বেরানোর টাকাগুলো এইভাবে শেষ করবে।
তোমার ছেলেটার পড়াশোনা শেষ না, তাকে কেরিয়ার জন্য তো দেশের বাইরে পাঠিয়েছিলে, তাহলে তোমার ছেলে কেরিয়ার কই? এইভাবে বেকার জীবন পার করলে কি বোঝাচ্ছ বলে তো? লেখাপড়া করে বড় বড় ডিগ্রি অর্জন করে সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছে, আর আমার নাতির টাকা ফুরাচ্ছে। এর কি ভবিষ্যৎ নেই? সে আর কতদিন এই সংসারের পিছনে খাটবে? এই পর্যন্ত তো কম খাটলো না, সেই ছোটবেলা থেকে খেটেই যাচ্ছে। এই বাড়ির বড় ছেলে সব দায়িত্ব পালন করেছে এবং এখনও করে আসছে, কিন্তু তোমার ছেলে কোনো দায়িত্ব পালন করেনি, আর না কখনো চেষ্টা করেছে। আজ রাত বাড়ি ফিরলে বলবে যত দ্রুত সম্ভব একটা চাকরি খুঁজে জয়েন হতে, না হলে কিন্তু আমি ওর সব খরচ বন্ধ করে দিব। তাহমিনা খান কথাগুলো চুপচাপ হজম করে নিয়ে সেখান থেকে চলে গেলেন। সোহরাব খান এসে সোফায় বসলেন। এতক্ষণ আলো মেঝেতে বসে থেকে সমস্ত কথাগুলো শুনল। সে উঠে ডাইনিং থেকে পানি নিয়ে এসে দাদাজানকে দিল। সোহরাব খান পানি খেয়ে ইশারা করে নিজের পাশে বসতে বললেন আমাকে। মেয়েটা গিলাস রেখে চুপচাপ দাদাজানের পাশে বসলো। তখন সৌরভ খান বললেন, জানো নাথ বউ, তোমার ওই পসার স্বামী না থাকলে আজ আমাদের পথে বসতে হতো। ছেলেটা এইচএসসি পরীক্ষার পর কিছু কারণের জন্য এই দেশ ছেড়ে চলে গিয়েছিল। বাহিরের দেশে লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম ক্লাস করে নিজের খরচ চালিয়েছে। আমাদের থেকে কোনো টাকা পয়সা নেয়নি, শুধু বাইরে যাওয়ার জন্য আমার থেকে টাকা ধার নিয়েছিল। তারপর তার পরিচিত আঙ্কেল সব ব্যবস্থা করে দিয়েছে। ওখানে গিয়ে কয়েক মাস পর আমার টাকা শোধ করে দেয়। তারপর কেটে যায় বছরের পর বছর। এরপর আমার গুণধর ছেলেটার জন্য সব শেষ হয়ে গেছে। আমাদেরও কোম্পানি ছিল, কিন্তু কিছু বেইমানদের জন্য বাড়ি কোম্পানি নিলামে উঠে যায়। ব্যাংকে এত লোন ছিল যে জমি টমি বেচে দিয়েও শোধ হয়নি। আদার বাড়িটা বাঁচাতে পারলেও কোম্পানিটা রক্ষা করতে পারেনি। এত এত শোক সইতে না পেরে আমার ছেলেটা স্ট্রোক করে। ও যাদের বিশ্বাস করেছিল দিন শেষে তারাই তাকে ধ্বংস করে দিয়েছে। তারপর থেকে এই বাড়ির সব দায়িত্ব আধার নেয়। রাত তিথির পড়াশোনার খরচ নেয়, যাবতীয় সব কিছুর দায়িত্ব ও নিজের কাঁধে নেয়। ছেলেটা বাইরের দেশে খেয়ে না খেয়ে আমাদের জন্য মাসের পর মাস টাকা পাঠিয়েছে। আমি ছেলেটাকে একটু সাহায্য করার জন্য বাচ্চাদের পড়াতে শুরু করি। এইভাবে দিন যাচ্ছিল আমাদের। রাত এইচএসসি দেওয়ার পরে সে জেদ ধরলো বাইরের দেশে গিয়ে ভাইয়ের মতো পড়াশোনা করবে। ছোট বৌমা ছেলে ভবিষ্যতের জন্য রাজি হয়ে গেলেন। তারপর রাতও তার বড় ভাইয়ের কাছে চলে যায়। ওর ওখানকার সব খরচটাও আধার সামনে নিল। এটা পিএইচডি শেষ করে সঙ্গে সঙ্গে দেশে আসেনি। অস্ট্রেলিয়াতে কয়েক বছর কোম্পানিতে জব করে নিজের ব্যাংক ব্যালেন্স তৈরি করে তারপর এসেছে। ছেলেটা সবার জীবন গুছিয়ে দিল, নিজের জীবনটা বড্ড অগোছালো। সে একাকিত্বের মাঝে থাকতে থাকতে ভুলেই গেছে ভালোবাসা কি। আমার বড় নাতনিটা এমন ছিল না। সে খুব হাসি খুশি আর চঞ্চল ছিল, কিন্তু পরিস্থিতি তাকে এমন কঠোর করতে বাধ্য করেছে। ছেলেটা কখনো সঙ্গী পায়নি নিজের মনের কথাগুলো প্রকাশ করার জন্য, আর ও খুব একটা মনের কথা কাউকে বলতে পারে না। ছেলেটা বুক ফাটবে, তবে মুখ ফাটবে না, সাথে ভীষণ ঘাড়ত্যাড়া। এক নাগারে কথাগুলো বলে থামলেন সৌরভ খান। নাত বউয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আমার নারীটা বাইরে যতটা কঠোর, তার চেয়ে বেশি মনের দিক দিয়ে নরম। ও সহজে কিছু মুখ ফুটে বলে না। ছেলেটা ভালোবাসা আদর যত্ন থেকে আগে অনেক বঞ্চিত হয়েছে। কাজের চাপে, পরিবারের চাপে, মানসিক চাপে ভালোবাসা কী জিনিস সেটা ভুলেই গেছে। আমার নাতিটার মনের দিক দিয়ে খারাপ নয় নাতবউ, তুমি শুধু একটু কষ্ট করে মানিয়ে নিও, ওর কাছ থেকে যাও, দেখবে একদিন না একদিন ঠিক স্বাভাবিক জীবনে ফিরে আসবে। দাদাজানের বলা প্রতিটি কথা খুব মনোযোগ সহকারে শুনল আলো। কিছুক্ষণ চুপ করে বসে থেকে এক গাল হেসে বলল, তুমি চিন্তা করো না দাদাজান, আমি বেঁচে থাকাকালীন আর ছাড়ছি না তোমার বড় নাতনিকে। উনি না চাইলেও আমি ওনার সাথেই থাকবো। বেশি বাড়াবাড়ি করলে তুমি তোমার পচা নাতির কান মলে দিবে, ঠিক আছে? সৌরভ খান হেসে বলেন, ঠিক আছে। আলো সব ওড়না নিয়ে এসে আলমারিতে গুছিয়ে রাখলো, তাতে সাহায্য করলো। শেফালি চাচি আধার তখন চুপচাপ বসে থেকে ল্যাপটপে কাজ করছিল। আলো সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে এলো এবং এসে সোজা স্যারের কোলে ঠাস করে বসলো। এতে আধার প্রচুর বিরক্ত হয়। এই মেয়েটা তো চিপুক কেন? হোয়াই, কী সমস্যা তোমার? আলো দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরতেই আধার চট করে মুখ সরিয়ে নিল।
এটা দেখে আলো খিলখিল করে হেসে উঠে গালের চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, যেটা ভয় পেলেন ওটাই করলাম। আধার রাতে দাঁত চেপে বলল, তোমার মতো অশুভ মেয়ে আর দুটো দেখিনি। মুচকি এসে কাঁধে মুখ গুজে বলল, আলো এই এক পিসি আছে, আর সেটা আপনার ভাগেই জুটেছে। হুম, এটার জন্যই আফসোস হয়। তোমার মতো পাগল মেয়ে আমার জীবনে না এলেই ভালো হতো। এখন আমি আপনার কাছে আছি, তাই আপনার আফসোস হচ্ছে। আর যখন আমি থাকবো না, তখন এর চেয়ে বেশি আফসোস করবেন। একটু থেমে পুনরায় বলো, আচ্ছা ধরুন আমি মরে গেলাম, তখন আপনি কষ্ট পাবেন নাকি খুশি হবেন? আলু কথা বলতে দেরি হলো, তাকে কোল থেকে ফেলে দিতে দেরি হলো না। আধারের আলো মেঝেতে বসে থেকে বিস্ময়ে তাকিয়ে যায় ছেড়ে রক্তিম চোখের দিকে। আধার তাতে দাঁত চেপে বলো, মরার খুব শখ না তোমার? তা কিভাবে মরতে চাও বলো, আমি তোমাকে সাহায্য করছি। হুম, একবার বলেছিলে আমি তোমার নাক মুখ চেপে ধরে নিঃশ্বাস আটকে মেরে ফেলতে চেয়েছিলাম। তা এখন ওইটাই করে রিপিট করি, শুধু আজ হাতের জায়গায় বালিশ থাকবে। আলো বড় বড় চোখে তাকিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি আপনাকে মারতে পারবেন? এতে কোনো সন্দেহ আছে? আলো কিছুক্ষণ চুপ থেকে উঠে গিয়ে বিছানা থেকে বালিশ নিয়ে এসে স্যারের সামনে বসিয়ে ধরে বলল, ঠিক আছে প্রমাণ দিন। আধার অদ্ভুত চোখে তাকায়, এই মেয়েটার মাথায় নির্ঘাত কোনো সমস্যা আছে। সে বালিশ নিয়ে ওটা আবার ছুঁড়ে মারল মেয়েটার মুখে। আমার চোখের সামনে থেকে সরো, নয়তো থাপ্পড় খাবে। আলো নিচ থেকে বালিশ তুলে হেসে বলল, আমি জানি আপনি কখনই আমাকে আঘাত করতে পারবেন না। আধার এক বুড়ো উঠে জিজ্ঞেস করলো, এত বিশ্বাস? আলো রুম থেকে চলে যেতে যেতে বলে উঠল, নিজে থেকেও বেশি। কয়েকদিন পরের কথা, আলো তার স্বামীর সাথে বাবার বাড়িতে এসেছে। আজ রোহিতের গায়ে হলুদ। তাদের আরও এক সপ্তাহ আগে আসতে বলা হলেও আধার কাজের জন্য তাড়াতাড়ি আসতে পারেনি। আর না একা একা আলোকে পাঠিয়েছে, সে নিজের সাথে করেই নিয়ে এসেছে। পুরো বাড়িতে হালকা ডেকোরেশন করা। জাঁকজমকভাবে বিয়েটা না হলেও সকল পরিচিত আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের দাওয়াত করেছে। বাগানে রোহিতের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। চারোদিকে বাচ্চারা ছোটাছুটি করে খেলাধুলা করছে, আর কাজিন বন্ধুবান্ধবরা রোহিতকে হলুদ দিয়ে ভূত বানাতে ব্যস্ত। ছেলেটা আজ ভীষণ খুশি। সে জানতো মেঘলা তাকে পছন্দ করত, আর সে নিজেও মনে মনে ভালোবাসত মেয়েটাকে, তবে কখনো সেটা প্রকাশ করেনি। মনের গহীনে লুকিয়ে রাখা ভালোবাসাটা প্রকাশ না করেও নিজের প্রিয় মানুষটিকে নিজের করে নিয়েছে। আর শুধু একটা দিন বাকি, তারপরেই মেয়েটাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে দেখবে। এই এই খবরদার, একটু হলুদ মাখাবি না আমাকে। ছায়া মায়া হলুদের বাটি নিয়ে ছুটে এসে বড় বোনকে মাখাতে গেলেই আলো চিল্লিয়ে উঠল। এতে ছায়া কপাল কুঁচকে বলল, মাখালে সমস্যা কি? অনেক সমস্যা, আমার বর থাকে, তোদের থেকে প্রথম হলুদ মাখিয়ে নিব কেন? হুম। ছায়া মায়া সরু চোখে তাকায়। আলো মুখ ভেঙচি কেটে ছোট বোনের হাত থেকে হলুদের পাত্রটা নিয়ে বলল, মুই মোর পেয়ারের স্বামী থেকে হলুদ মাখাই নিমু। হুম। ছায়া আফসোসের সুরে বলল, আজ একটা পেয়ারের স্বামী নেই বললে? আলো বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে স্যারকে খুঁজছে। এই লোকটা আবার কোথায় হাওয়া হয়ে গেল কে জানে। তবে তাকে আর বেশিক্ষণ খুঁজতে হলো না। ওই তো একটা নিরিবিলি জায়গায় গাছের নিচে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে থেকে ফোন টিপছে। পরনে কালো শার্ট প্যান্ট। সবাই হলুদ সাদা পাঞ্জাবি পরলেও লোকটা পরেনি। আধারে মনোযোগ নষ্ট হলো নুপুরের রিনিঝিনি মৃদু শব্দে। সে ফোনের স্ক্রিন থেকে নজর সরিয়ে মুখ তুলে সামনে তাকায়। পাজে মেয়েটার হাসি মুখে তার দিকে হেঁটে আসছে। পরনে কাঁচা হলুদের শাড়ি, যেটা বাঙালিয়ানার মতো করে পরেছে। কানে গলায় কাঁচা ফুলের গহনা। মাথার চুলগুলো খুব সুন্দর করে উঁচিয়ে খোপা বাঁধা, পেঁচিয়ে করা। কানের পাশে দুটো হলুদ গোলাপ খুঁজে রাখা। দুই গালের পাশে ছোট চুল ছেড়ে দেওয়া, আর কপালের টিকলি, আর দুহাত ভর্তি চুড়ি। ফর্সা চেহারায় হালকা সাজ। মেয়েটার আগাগোড়া পরখ করতে করতে আধারের মেজাজ খারাপ হলো। এই মেয়েটা এত সেজেছে কেন? নাকি কোনো মতলব আছে? এই যে মাস্টারমশাই, আমাকে কেমন লাগছে? আলো কাছে এসে হাসি মুখে জানতে চাইল। আদার ফোন পকেটে ভরে উঠে দাঁড়িয়ে কোনো বার্তা ছাড়াই মেয়েটার কানের পাশে গুজে রাখা দুটো গোলাপ ছিনিয়ে নিয়ে অদূরে ছুরি মেরে বলল, একদম বাজে। আলোর ঠোঁটের কোণ থেকে হাসি গায়েব হয়ে গেল। সে কয়েকবার চোখের পলক ঝাপটিয়ে নিজের খারাপ লাগাকে লুকিয়ে রেখে শান্ত গলায় বলল,
সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ হলেও এই আপনিটা চোখে কখনো সুন্দর হতে পারলাম না। আধার কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, আজ তোমার গায়ে হলুদ? না। তাহলে এই পেতনির মতো সেজেছ কেন? কেন আবার ছেলেদের পটানোর জন্য? আলো সোজা সাপটা জবাব দিল। আধার কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে বলল, যে ছেলের মানসিক সমস্যা আছে ওই ছেলে তোমার ভূতের মতো রূপ দেখে গলবে। আলো বিরক্ত হয়, নিজের হাতের হলুদের বাটি এগিয়ে দিয়ে বলল, আমাকে হলুদ লাগিয়ে দিন। আধার মুখ সরিয়ে নিয়ে বলল, পারবো না। আপনি তো আনরোমান্টিক কেন? আলো চোখ মুখ কুঁচকে বলল। আধার তোড়া করে মেয়েটার দিকে তাকিয়ে হলুদের বাটি নিয়ে পুরোটাই আলোর মাথার উপর ঢেলে দিয়ে বলল, রোমান্টিকের প্রমাণ পেলে? আলো এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। দূর থেকে এই দৃশ্য দেখে ছায়া খিলখিল করে হেসে উঠে আবুর উদ্দেশ্যে বলল, নাও নাও, আরও বেশি করে স্বামী থেকে হলুদ মাখিয়ে নাও। আলোর শরীরে রাগে জ্বলে উঠল। সে হিস হিসিয়ে বলে উঠল, আপনাকে আমি গোবর মাখাবো। আদার বাঁকা হেসে সামান্য ঝুঁকে ফিস ফিসিয়ে বলল, আমি আপনাকে খাওয়াবো। আলোর দাঁতে দাঁত পিষে সেখান থেকে হনহনিয়ে চলে গেল বাড়ির ভেতরে। দুপুর হয়ে আসায় আধা রুমে এসে দরজা বন্ধ করে শার্টের বোতাম খুলতে লাগলো। এবার সিঙ্গেল বেড থাকলেও এবার মতিউর রহমান নতুন করে বেড বানিয়ে মেয়ের ঘরে দিয়েছে, যেই দুজনের কোনো অসুবিধা না হয়। আদার শার্ট খুলে পাশে ফিরতেই হার্টবিট থেমে গেল। ওয়াশরুমের দরজা খুলে বেরিয়েছে আলো, পরনে এলোমেলো চেরি রঙের জর্জেট শাড়ি, লম্বা আঁচল কাঁধে তুলে রাখায় সাদা ধবধবে পেটের অর্ধেক অংশ দৃশ্যমান, যেখানে তার ওই দিনের চিমটি দেওয়ার হালকা দাগ এখনও রয়েছে। ভেজা চুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে। সদ্য গোসল করা রমণীটি দেখতে অনেক স্নিগ্ধ লাগছে। আলো তোয়ালে দিয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে সামনে তাকাতে কপাল কুঁচকে গেল। তবে কিছু না বলে পাশ কাটিয়ে বারান্দায় চলে যাওয়ার সময় শুনতে পেল, শাড়ি ব্যতীত তোমার অন্য ড্রেস নেই? পিছন ফিরে জবাব দিল, অবশ্যই আছে, কিন্তু কেন? আপনি পরবেন? অবশ্যই আছে, কিন্তু কেন? আপনি পরবেন? আদার শান্ত গলায় বলল, শাড়ি চেঞ্জ করে গাউন নয়তো থ্রি পিস পরো। সকালে আমি আপনাকে পাঞ্জাবি পরতে বলেছিলাম, কিন্তু আপনি আমার কথা শুনেননি, তাই এখন আমিও আপনার কোনো কথা শুনবো না। আমার যেটা ইচ্ছে সেটাই আলো সম্পূর্ণ কথা শেষ করতে পারল না। তার আগে অনুভব করলো তার শরীর থেকে শাড়ি খুলে গেছে। আলুর আগেই চিল্লিয়ে উঠল, এই আপনার সমস্যা কি বলুন তো? আমার সব কিছুতে আপনার এত সমস্যা কিসের? আদা ঝড়ের বেগে তেড়ে এসে মেয়েটার চোয়াল শক্ত করে চেপে ধরে হিস হিসিয়ে বলল, আজ একদম নিচে। আলোর গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আধার চোয়াল ছেড়ে দিয়ে পেছনে ফিরে গম্ভীর কণ্ঠে বলল, আমি চাই না কেউ তোমার দিকে বাজে নজর দেখ। আলো নাক টেনে ঝাঁঝালো কণ্ঠে বলল, সেটা তো ভালো করে বললেই পারতেন। আমি ভালো কথা বলতে পারি না। হ্যাঁ, সেটা কেন পারবেন? আপনি তো পারেন শুধু রাগ দেখাতে আর ধমকাধমকি করতে। আমি এমনই। আলো মুখ ভেঙে বলল। আদার ঘাড় ঘুরে তাকাতে আলো চুপচাপ এগিয়ে এসে আলমারি খুলে সেলোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। আদার ফ্লোরে পরে থাকা শাড়িটার দিকে তাকিয়ে থেকে আনমনে বলে উঠল, দিন দিন আমি এত রুড হয়ে যাচ্ছি কেন? হোয়াই? দুপুরে সবাই খাওয়া দাওয়ার পালা শেষ, কিন্তু আলো এখনও খায়নি। সে দুহাত ভর্তি মেহেদি নিয়ে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। সবাই মেহেদি দেওয়ার কথা রাতে থাকলেও সে আগেভাগে দিয়েছে, নয়তো দেখা যেত মেহেদির হাতের বদলে বিছানার চাদরে লেপটে গেছে। তারপর মায়ের বকুনি ফিরে। আলো রান্নাঘরে উঁকি দিয়ে দেখলো সবাই কাজে ব্যস্ত, তবু সে তার মায়ের উদ্দেশ্যে বলল, মা, খুব খিদে পেয়েছে, একটু খাইয়ে দাও না। রান্নাঘর থেকে আলো আর রহমানের কণ্ঠস্বর ভেসে এলো, কেন, তোমার হাত নেই? আছে তো, কিন্তু হাতে মেহেদি দেওয়া। বুঝলাম না, মেহেদি দেওয়ার আগে খাবার খেয়ে নাও। তখন খিদে পাইনি তো? তাহলে এখন উপোস করে বসে থাকো, আমি কাজ শেষ করে আসতেছি। তুমি আমার মায়ের থেকে প্রতিবেশী আন্টি লাগো বেশি। আলোর বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ড্রয়িং রুমে এসে সোফায় বসলো। তখন খেয়াল করলো আদার ছাড়া রান্নাঘরের দিকে যাচ্ছে। এটা দেখে সে গলা উঁচিয়ে বলল, ওই স্যার, কি লাগবে আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। আদার ঘাড় ঘুরিয়ে এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তা কি দিয়ে এনে দিবে? পা দিয়ে? আলো চোখ মুখ কুঁচকে বলো, আপনি আমার স্বামী থেকে বেশি প্রতিবেশী কাকু লাগেন। তুমিও বউয়ের থেকে বেশি প্রতিবেশী ঝগড়ুটে মহিলা লাগো। বলে আধা রান্নাঘরে চলে গেল। আর আলো সোফায় দুহাত মেলে দিয়ে পিছনে মাথা ঠেকে চোখ বুজে বিড়বিড় করলো, সব কটা মির্জাফরের দল।
কিছুক্ষণ পর নাকে পোলাওর মাংসের ঘেরান আসতেই আলো চট করে চোখ মেলে তাকায়। হয় বসতে খেয়াল করলো আদার ছাড়া খাবারের প্লেট নিয়ে তার পাশে বসেছে। এটা দেখে মুহূর্তে খুশি হয়ে গেল আলো। সে আরও এগিয়ে এসে দু পা তুলে সুন্দর করে স্যারের সামনে বসলো। আদার কিছু না বলে চুপচাপ মেয়েটাকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো আর মাঝে মধ্যে টিস্যু দিয়ে ঠোঁটের কোণা মুছে দিতে থাকে। দূর থেকে এই দৃশ্যটা মতিউর রহমান দেখে মুগ্ধ হলেন। তার মেয়েটা খেতে খেতে বকবক করছে আর ছেলেটা মনোযোগ সহকারে শুনছে। মাঝে মাঝে তেরা জবাব দিলে মেয়েটা গাল ফুলিয়ে রাখছে, আবার পর মুহূর্তেই স্যারকে জ্বালাতে শুরু করলো। তিনি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওখান থেকে চলে এলেন।